ঠিক এই সময়টায় প্রতিভা প্রকাশ তার এই কবি কণ্ঠে কবিতা পাঠ এটার আয়োজন করেছে। আজকে ১১৬তম পর্ব আমি আজকে যুক্ত হয়েছি। আর এই অনুষ্ঠানে আপনারা যারা আজকে দেখছেন, শ্রোতা দর্শক যারা পরে দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু দেরি হয়ে গেছে, আমি কথা বেশি না বাড়াই, শুধু এটুকু অনুরোধ করব যে আমরা সবাই এই প্রতিভা প্রকাশে আমরা যে অনুষ্ঠানগুলো হয় এগুলো দেখব, আমরা বই পড়ব, যে গ্রুপে যে লেখাগুলি প্রকাশ হয় সেগুলো আমরা সবাই পড়ব, আমরা মন্তব্য করব, একজন আরেকজনকে আমরা উৎসাহ দিব। এভাবেই হয়তো একজন শ্রেষ্ঠ কেউ বের হয়ে আসবে, তা আমরা জানি না। আমরা আশা করি এভাবে আমরা একজন আরেকজনকে সাহায্য করতে পারি। আমরা সবাই এভাবে কাছাকাছি থাকি, কারণ এখন সময়টা দূরত্ব রাখার। তো দূরত্ব রাখলে মানুষ তো সামাজিক জীব, দূরত্ব রেখে সে চলতে পারবে না। তাই যন্ত্রের মাধ্যমেই আমরা একজন আরেকজনকে খবর নিচ্ছি, কথা বলছি, দেখা করছি, কখনো মনের কষ্ট বলছি, কখনো আনন্দ বলছি। তো এগুলো ভালো থাকার জন্যেই শুধু। তো আমরা বেশি কথা না বাড়াই, আমি শুধু বলতে চাই যে প্রতিভা প্রকাশ এক সুন্দর আয়োজন করেছে এটা, যাতে আমরা এইভাবে একজন আরেকজনকে মনের ভাবও প্রকাশ করতে পারি। আর হয়তো দেখা যাবে এর মধ্যেই কোনো একটা ভালো কিছু সৃষ্টি হয়ে গিয়েছে। আমি এর মধ্যে অনেক মন্তব্য দেখতে পাচ্ছি, আমি খুব দুঃখিত যে দেরি হয়ে গিয়েছে। তারপরও আমার সাথে অনেকেই যুক্ত আছেন, তামিনা শিল্পী, তৌফিক জহুর, অনেকে আছেন। আরে তোমরাই তো আমার উৎসাহ দেওয়ার প্রধান, সব কিছুর মধ্যে প্রধান, আমার প্রাণের সহচর সব। তপন বাগচি সবাই সামনে আছে, আমি দেখতে পাচ্ছি। তো আমরা সবাই এই যে সময়টা, আমরা জানি না যে কতদিন আমাদের এরকম কাটাতে হবে, সেজন্য আমরা সেই হতাশাগ্রস্ত না হয়ে আমরা নিজেকেও ভালো রাখি, আবার যারা আমাদের কাছে আছে, যারা আমাদের আপনজন, সবাইকে আমরা ভালো রাখার চেষ্টা করি। আর মঈনের কথা বলবো, প্রতিভা প্রকাশ মানেই মঈন, আর মঈন মানেই প্রতিভা প্রকাশ। একটা স্ক্রিপ্ট দেওয়ার পরে এটা কিভাবে কখন বই হয়ে পাঠকের হাতে যায় আমার আর চিন্তা করতে হয় না। এখানে একজন প্রকাশকের সফলতা আর একজন লেখকের আনন্দ, কারণ একটা বই একজন লেখকের স্বপ্ন। তো আমরা কথা না বাড়াই, আমি শুধু চাইবো যে আপনারা কষ্ট করে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তবু আশা করব যে আমার সাথে থাকবেন। আজ ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার, আমি এই ১১৬তম পর্বে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমি কিছু কবিতা নিয়ে, কিছু ছড়া নিয়ে। তো আসুন আমার সুপ্রিয় বন্ধু, দর্শক, শ্রোতা সবাই আমরা কিছু প্রথমে একটু ছড়া শোনাই, কারণ আমি ছড়া দিয়েই আমার যাত্রা শুরু হয়েছিল। আর আসলে বেশিরভাগ তো আমি বাচ্চাদের জন্য ছড়াই লিখি। আমার প্রথম ছড়াটি চুলের ফিতা। কাঁদছে আমার লক্ষ্মী বোন, চুলের ফিতা কই, হারিয়ে গেছে কোথায় গেল খুঁজে আনো, সবাই খুঁজো হায় কি হলো, খুঁজে আনো সারা বাড়ি পড়েছে হইচই। অবাক হয়ে তাকিয়ে থাকি, ও মা এসব সত্যি নাকি, আমার বোনের রঙিন ফিতা রংধনুতে ওই, চুলের ফিতা কই রংধনুতে ওই। তার পরের ছড়াটি শরৎ সকাল। এমন দিনে আকাশ মেঘের খেলা দেখতে হয়, এমন দিনে লেখাপড়া মোটেও ভালো নয়। শরতের মেঘ আমায় ডাকে, সঙ্গে যাবে ভাই, আকাশ জুড়ে কাশবন আমার, তোমায় নিতে চাই। পাখিদের আজ মন ভালো খুব, ডাকে নানা সুরে, ঝুপ ছুপা ঝুপ শব্দ করে তাল পড়ে পুকুরে।
এমন দিনে মন টেকে না একটু আর ঘরে, পাখি হয়ে উড়ে যাব মেঘেদের হাত ধরে। তারপর আমি আরেকটি ছড়া শোনাবো। মাঝখানে যেহেতু দেরি হয়ে গেছে, আমি কবির কণ্ঠে কবিতা পাঠ, তবু আমি ছড়া নিয়েছি, ছড়াও এক কবিতা। আমি কথা বলে সময় নষ্ট না করি। আমার এইবারের ছড়া কংসের দুঃখ। ছিলাম যুবতীর চোখ ধাঁধানো শাড়ি, বাউরি বাতাসে উড়ানো আঁচল, হয়ে গেছে কিশোরীর চুলের ফিতা। আমার এই বুক না বলা সারি সারি কষ্টের মিতা। ভুলে গেছি পরিচয় বংশ গৌরব, কার পুত্র আমি, কার বা দুহিতা। একদিন কষ্ট ভাষাতে এইখানে এসেছিল এই নন্দিতা। আমি এবার একটি কবিতাই পড়ছি। এই কবিতার নাম বিবাহ। এক মুঠো অভাব, টানাপোড়েন, দায়বদ্ধতা, নিয়মের বেড়াজাল আর এক চিমটি ভালোবাসা, কিছু মায়া, মুগ্ধতায় বাস্তবের পুত্র দুঃখ মোহনের সাথে বিবাহে আপনি কি রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এখানে উপস্থিত আছেন উভয় পক্ষের সাক্ষী, নির্ভেজাল নিরপেক্ষতা। রাজি থাকলে আলহামদুলিল্লাহ বলুন, আর এখানে স্বাক্ষর করুন। 3 বার বলার পর কাজী বললেন, শুনেছেন নিশ্চয়ই আপনারা যে কনে আলহামদুলিল্লাহ বলেছে, কনে রাজি। এরপর তিনি লিখতে বসেন কাবিননামা। তারপর থেকে ঘরকন্যা চলছে দুঃখ আর মোহনের, যাবতীয় পাওয়া না পাওয়ার, ক্ষমা আপোষ, সন্তানে ভরে ওঠে ঘর। আবেগ কন্যা অনেকটা পরিণত করে অনেকটা সামলে নিয়েছে নিজেকে। বিবাহ তো প্রেম প্রেম খেলা নয়, পরিস্থিতির সাথে নিত্য সমঝোতা। তা আমি না অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ। আমি এখন কোনো কমেন্টের উত্তর দিব না, আমি পরে ফ্রি হয়ে কমেন্টের উত্তর দিব। যেহেতু সময় আমি আগেই বিভিন্ন কারণে নষ্ট করে ফেলেছি, তাহলে আমি কবিতাই পড়ি। এখন আরেকটি ছড়া পড়ব। ছড়াটি মঈনের লেখা, মঈন মোরসালিনের বইটা থেকে আমি পড়ছি। মঈন আমার স্নেহভাজন। মঈনের একটি কবিতা না পড়লে আমার মনে খারাপ লাগবে যে শুধু শুধু নিজের কবিতাই পড়ে যাচ্ছি। মঈনের এই কবিতাটির নাম মায়ের খোঁজে। ঘুমিয়ে যখন জুঁই চামেলি হাসনা হেনার বন, চাঁদটা তখন উকিয়ে দিল মেঘের রুমাল ফুঁড়ে। কেউ দেখেনি খোকন সোনা তাকিয়ে আছে দূরে। চাঁদের সাথে বলছে কথা খোকন সোনার মন। খোকন সোনার ঘুম আসে না, 2 চোখে তার জল। কিসের ব্যথা কেউ জানে না কেউ। মায়ের খোঁজে খোকার বুকে ভাঙছে ব্যথার ঢেউ। মাটা যে তার কোথায় গেল বলতে পারিস বল? এরপর আবার আমি আমার নিজের লেখায় ফিরে যাই। এই কবিতাটির নাম অসুখ। কেউ কেউ পরের জিনিস নিয়ে বলে এটা আমার, আর কারোবা নিজের কত কিছু হারায় কতবার। পরের জিনিস দখল করে কেউ বগল বাজায়, পরের জিনিস নিয়ে পরে নিজের বলে সাজায়। যুগের চেয়ে অগ্রসর সে মেধাবীও বটে, বুদ্ধির চেয়ে চতুরতা বেশি জানা আছে ঘটে।
এভাবে কেউ শূন্য থেকে উঠে আসে উপরে, ভাবে সাবে বুঝিয়ে দেয়, দেখো হয়েছে কি বাপুরে। তারপর সারাক্ষণ তেল মাখা গায়ে ঢলা যোগাযোগ, পরের পকেটের খোঁজ রাখা হয়ে গেছে মহারোগ। স্বার্থ আদায় হলে আর কোনো যোগাযোগ নাই, নতুন লোভের শিকার খুঁজতে ব্যস্ত থাকে তাই। অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ, লোভ হচ্ছে যে কমেন্টগুলো পড়ি, কিন্তু তা না করে আমি আসলে কবিতার দিকেই যাই, পড়ার চেষ্টা করি একটু। আমরা অনেক সময় দেখি পরিবারে ভাঙন ধরে পরিবারের সদস্যদের জন্যে, তো সেটার উপরে আমার কেন যেন মনে হলো দুটো লাইন একদিন লিখলাম। ভাঙা, একটা গোয়ার একটা লোভী, একটা তাদের খুবই বোকা, টলটলমান ডুবন্ত প্রায় সংসারটা এক ভাঙা নৌকা। এই পরিবার রক্ষা করার নেই কোনো উপায় আর, যে যার মতো বোঝে শুধু নিজেরটা খুব ভালো, তার ভাগ হয়ে যায় যে যার মতো আলাদা হয়, বুঝতে পারে আলগা হওয়া সংসারে তো সহজ নয়। বাবার যা যা ছিল তাদের সেসব নিয়ে ভাগাভাগি, ভাগ করতে মন মেলে না সেসব নিয়ে রাগারাগি। একা থেকে দেখলো যখন দাম দেয় না পাড়ার লোক, লোভী ভাবে একাই ভালো, কষ্ট যতই হবে হোক। গোয়ার ভাবে মাথা নত করবে না সে কোনো দিন, অন্য লোকের কাছে গিয়ে লাগলে সে করবে ঋণ। বোকা চলে সবার কথায়, বুদ্ধি নেই, যখন যা বলে লোকে লাফায় সেই কথাতেই। অন্য বাড়ির ভাই বোনেরা মিলেমিশে একত্রে রয়, এসব দেখেও শিখল না যে ভাঙাভাঙি ভালো নয়। আমি জানি না আমার কবিতা তোমাদের ভালো লাগছে কিনা, আমার বন্ধু ভাই সবাই। তারপরও আমি আমারটাই পড়ছি, কারণ আজকে আমার দিন। মইন আমাকে খুব সুন্দর একটা সুযোগ দিয়েছে, নিজের অখাদ্য কুখাদ্য সবাইকে আজকে গিলিয়ে দিব। আমার এবার আরেকটা ভাগ্যধর বৈদ্য দাদা, ভারতের কলকাতা থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপু। আমি এটা পড়লাম শুধু এই জন্য যে আমি জানি কলকাতা, দিল্লির অবস্থা খুব খারাপ। দিল্লির জন্য আমার অনেক সহানুভূতি। আমরা নিজেরাও বিপদগ্রস্ত, সারা পৃথিবী বিপদগ্রস্ত, তবুও আমাদের প্রতিবেশীদের জন্যে আমাদের সহানুভূতি জানাচ্ছি। সবাই এই সব দিন কাটিয়ে উঠুক, ভালো থাকুক, আর আমরা তো ভালো থাকতে চাই, ভালো থাকার জন্যই চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। আমি আমার পরের একটা ছড়া পড়ছি। অভ্যাস, যখন ইচ্ছে নাকে হাত দেয়া নয় ভালো, সারাদিনে জমুক যতই ধুলো ময়লা কালো। মানুষ হিসেবে মানুষের কিছু দায় থাকে, ভালো অভ্যাস জেনে গড়ে নিতে হবে তাকে। কিছু কাজে বিরক্ত হতে পারে অন্য লোক, সেই সব অভ্যাস চিরতরে দূর হোক। থুতু ফেলা ভালো নয় কোনো পথে ঘাটে, কত মানুষ দিনে রাতে সেই পথে হাঁটে। খুব খারাপ কাজ ময়লা ফেলা ছুঁড়ে ছুঁড়ে, অসুখ ছড়ায় বাতাসে ধুলোয় উড়ে। মানুষ হয়ে আমরা মানুষের ক্ষতি করি, নিজের নোংরা হাতে অন্যের হাত ধরি। কারো সামনে নাকে হাত দেয়া লজ্জাও জানি, একই সাথে এই কাজ নোংরাও মানি। আড়ালে গিয়ে নিজেকে পরিষ্কার করে আসি, পরিচ্ছন্ন যে থাকে তাকে ভালোবাসি। ভালো অভ্যাস গড়ে তোলা খুব দরকার, সবাই ভালো বলে তাকে, প্রিয় সে সবার। এবার একটা কবিতা পড়ছি। কবিতাটা একটু দীর্ঘ কবিতা। কবিতার নাম আমার একটা বাড়ি ছিল। উফ, কিছু পড়লো বুঝি চোখে,
চোখটা কেন জ্বালা করে। ও ননদি, একটু ধীরে হাঁটো না। তোমার বাবার বাড়ি যাচ্ছ বলে পায়ে এত জোর, আর আমার দেখো পা চলে না, কাঁকড় ভরা পথ। বাবার বাড়ির সামনে দিয়ে যেতে এইটুকু পথ দীর্ঘ থেকে দীর্ঘতর আমার। উঠবো না আজ বাবার বাড়ি, শুধু একটু চেয়ে দেখব। একটু দাঁড়াতে দাও, হাত ছাড়ো প্লিজ বলি। ওই ওই দেখো বাবা বাড়ি ফিরছে, কি ক্লান্ত চেহারা। আর ওই যে রান্নাঘরে কচি ডাঁটা দিয়ে ছোট মাছ রান্না করছে মা। ভাই বোন যে যার মতো এখানে ওখানে। আর ওই যে দেখো ওখানে পড়ে আছে একা আমার জগৎ সংসার। আলনা, বিছানা, আয়না, চিরুনি, দেবদাস, গোপন চিঠির খাম, জরির ফিতা, মালা, চুড়ি। অনেক অধীর সময়, উচ্চারণে অপরাধ কত নাম। অনেক অসত্য ভাবনা, ভাঙা স্বপ্ন, ঘন নিঃশ্বাস। হাত ধরাধরি, আলো ছায়া, মন কষাকষি। ওদের মতো আপন আমার আর কেউ নেই। একটু সময় ওদের কাছে থামতে দাও না ননদিনী। আমি যাব না ও বাড়ি, বসবো না একটু। আমি কথাও বলবো না মা বাবার সাথে, শুধু একটু দেখে চলে আসবো। দেখো দেখো এইখানে এই যে ঝোপঝাড়, হলুদ সবুজ চিকন ফড়িং ওড়ে, ওদের গায়ে আমার শৈশবের ছবি। এই যে পথ, এখানে প্রতি ধুলোর কণায় আমার পায়ের ওম জেগে আছে। এখানে বাতাসে আমার কণ্ঠস্বর ওড়ে। কান পাতো, শোনো, ওই যে আমি, ওই যে দেখো। ননদি, আমার যে আর পা চলে না আজ। ফিরে যাব, যাবে তুমি? কোথা থেকে পায়ে এই জোর আসে তোমার? আমার লাগে কষ্ট কাটা। আচ্ছা তুমি একটু এগো, আমার হাত ছাড়ো। কার ডাক শোনা যায়? ওই যে শোনো, শুনতে পাচ্ছ? পাচ্ছ না? কি করে শুনবে? এই ডাক শুধু আমার জন্যে আমি শুনতে পাই। মুছে যাওয়া দৃশ্য আমি দেখি। আমার তো এখানে একটা বাড়ি ছিল, মা বাবা ভাই বোন ছিল, প্রতিবেশী ছিল, চেনা পাখি ছিল, নদী ছিল, আলপথ ছিল, বর্ষা আর শরৎ ছিল, অধিকারের অহং ছিল। সেসব হয়ে গেছে, ভেসে গেছে। নাড়ি কাটার পর কে কোথায় ছিটকে পড়েছে। বদলে যাওয়া চিত্রপট আমার চোখের জল অট্টালিকার পাথরে চাপা পড়েছে। চাপা পড়েছে আমার বংশ পরিচয়। একটু এগোবে ননদিনী, আর একটু এগো। এগুলেই ওই যে সিধু মাসির বাড়ি, মহাজন পাড়া। তুমি চেনো না? নাম ধরে ডাকি, সিধু মাসি, ও সিধু মাসি। তুমি অন্তত একবার আমাকে বসতে বলো। সুধীর দা, ধরণী মামা, ছোটবেলার মতো দাওতো বানিয়ে গুলতি, বাঁশির তীর ধনুক, আমার কষ্টগুলোকে তাক করি, স্বীকার করি আমার অতীতগুলোকে। তোমরা কোথায়, কোথায় সবাই? দেখলে তো কেউ আসে না, কেউ নেই। আমার বাড়ি নেই, ঘর নেই, কেউ নেই। আমার কিচ্ছু নেই। আমাকে তোমার যেখানে খুশি নিয়ে চলো।
আমি ঝড়ো বাতাসে ওরা শুকনো পাতা, বাউরি বাতাসের ধুলোর কণা, পাহাড়ি ঢলে ভেসে যাওয়া পাথর কুচি। আমার কোনো রক্তের স্বজন নেই, মায়ের গর্ভের কোনো আত্মীয় নেই। অমাবস্যার রাতের মতো আমি অদৃশ্য, অপ্রিয়। আমি একা, খুব একা। আমাকে যেখানে খুশি নিয়ে চলো। ধন্যবাদ। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন। আমি জানি না সবাইকে আমি কতটুকু আনন্দ দিতে পারছি, তবু আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আরেকটি কবিতা পড়ছি। আজকে 116তম পর্বে আমি পড়ছি কবির কণ্ঠে কবিতা পাঠ। একটুও কিন্তু আবৃত্তি নয়, এগুলো আমি পাঠ করছি আমার মতো করে। আমার এবারের কবিতা, এই শ্রাবণে এসো। আকাশ পড়েছে ছাই রং শাড়ি আজ, বৃষ্টির সুতোয় বোনা, কাজলে রেখা কাতার চোখে কত অভিমানে আনমনা। আঁচলে ধরেছে জল টলমল ফুল, জলেরা টইটুম্বুর, বাজছে বৃষ্টির সুর, আজ প্রয়োজন নেই জলের নূপুর। শ্রাবণ মেঘের এত কান্না ছিল জমা, কাঁদছে অঝোর ধারা। আকাশের আজ মন ভালো নেই দেখো, তোমাকে আমাকে ছাড়া। ফিরে এসো এই শ্রাবণের দিনে, জলপ্রহরের গান শুনি। আকাশের সাথে স্মৃতি টেনে অতীতের শেওলায় অশ্রু বুনি। এরপর কবিতাই পড়ছি। বেগম। পরাণের আয়না ধইরা তোরে কত দেখি, আমার পরাণ পোড়া সখী। বেগম নামের সেই মেয়ে তুই কেমন আছিস কই? কার বা বাড়ি জ্বালাস বাতি আগুন রেখে বুকে, কার মুখে তুই হাসি দিলি কান্না চেপে চোখে? দুঃখ পেলে মনে করিস যদি আপন হই, কার বা তুই বাতাস করিস হাতে পাখা নিয়ে? কার শীতল করিস তুই দুঃখ বুকে নিয়ে? এক জীবনের চাতক আমি অপেক্ষাতে রই। আর তাহমিনা, আঞ্চলিক ভাষায় কবিতা শুনতে চাচ্ছ? আঞ্চলিক ভাষায় কবিতা আজকে পড়ব না ভেবে আমি অন্য কবিতাই পড়ছি। আচ্ছা, আরেকটা কবিতা পড়ি এখন। ঘুড়ি। আকাশে উড়ে নিজেকে ভাবছ সূর্য অথবা মেঘ, আর চাঁদ তারাদের বন্ধু। ঠিকানা তোমার নীল আকাশ, তোমার সমান কেউ নেই, কেউ ছুঁতে পারবে না। ভুলে গেছো সেই নাটাইয়ের কথা, ভুলে গেছো সুতোর কথা, বাতাসের কথা, আর ধনঞ্জয় জেলের ছোট ছেলেটার কথা। সুতোয় পাক দিয়েছিল, আকাশ থেকে গুতুকে পড়ে কত ঘুরিয়ে, সে কথা কি তোমার মনে আছে? আমি আঞ্চলিক কবিতা তো রেডি রাখিনি, তাহলে আমি কি করি? আঞ্চলিক কবিতা পড়তে হলে আমি একটু সময় নিচ্ছি, দাঁড়াও তাহলে খুঁজে বের করি একটু। আঞ্চলিক কবিতা এখানে আছে, দাঁড়াও। একটা পেয়ে গেছি। এটা আঞ্চলিক ভাষা, মানে নেত্রকোনার অঞ্চলের ভাষা।
আমি যেহেতু নেত্রকোনার মেয়ে, তো সেজন্য আমি নেত্রকোনার ভাষায় এই কবিতাটা শোনাচ্ছি। কবিতার নাম কইয়া কি হইব। সখী সখিল আর আইতাম না রে, আর না, আর দেখা হইতো না তোর লগে। সব স্মৃতি লইয়া আমি আয়া পড়ছি চোখের আড়ালে। এই সত্য মানতে যতই কষ্ট হোক, মানতে হইব। আমি তো মাইন্না নিচ্ছি, তুইও মাইন্না ল। আমি আর ফিরতাম না, আমরার আর দেখা হইতো না। এইটাই হাসারে সুন্দর কয়কেরে কসে মন কুসুম। হাসা হইল নিষ্ঠুর কইলজা পুরা। হ্যাঁ, আবার সুন্দর ডাকি। বুকটা ভাঙ্গা গেলেও তারে বদলানি যায় না। এই যে তোর লগে আমার আর দেখা হইতো না, এইটা কঠিন হাসা। এটার মধ্যে কি সুন্দর আছে কসে হনি। তোর আর আমার সম্পর্কটা আত্মার, এটা শুরু আছে, শেষ নাই। এইটার কোনো বদলা বদলি নাই। সুতা ধইরা টান মারলো আর ছিঁড়া গেল। এইটা কি এমন কিছু? এইটা কি জাদু মন্ত্র? জল আর বাতাস কি কেউ কাটতে পারে? তুই আর আমি, জল আর বাতাস। আমরা তো জলের মতো গড়াইয়া এক হই, বাতাসের মতন মাখামাখি হয়ে মিশা যাই। আমরা রে কেলা আলগা করে কসে সখী। কিন্তু সত্য কথা হইল আর আইতাম না। ভালোবাসার যত কথা কইছি, এসব মিথ্যা সান্ত্বনা, তুই বিশ্বাস করিস না। সান্ত্বনা? হ্যাঁ, হাসা কইছি সখী। হুন, এইসব কথা কইয়া কারে বুঝাই জানস? আমারে। হ্যাঁ, এই অবুঝ মন্ডারে। তোরে কনের তো আমার কিছু নাই, আমি আমারই বুঝাই। তোরে কনের মতো আমার কোনো কথাই মনের মধ্যে জমা নাই। এইসব মিশা ভুসভাজি নিজেরে কই। কপাল পোড়া নিয়মের প্যাস আমি বুঝি না, অথচ প্যাসেই পড়ছি। প্যাসও পইরাই আজ আমি দূরার কেউ। বিচ্ছেদের ওই পারে আমি, কি এর কংস নদী, সাগর মহাসাগরের ওই পারে আয়ে পড়ছি। তোরে দেখা যায় না, খালি মনে মনে পাওয়া যায়। এইটা তো পারে না। মনেরও তো একটা ইচ্ছা আছে, মনেরও তো কিছু চাওনের আছে, পাওনের আছে। তোরে জানোস, তোরে ছুঁয়া দেখতে মনে কয় ও মন কুসুম। তুই হুনতাছস? আমি তো বাতাসের কাছে কথা কই, বাতাস তোর কাছে যায় না। কাছাকাছি বইয়া তোর চোখের দিকে একটা না ছায়া থাকতে মনে কয় হাজার হাজার বছর। যদিও জানি আমার এইসব ইচ্ছা কোনোদিন পূরণ হইবার না, কোনোদিন না। তোর মুখ মনে কইরা মনে মনে একটা সুখ পাই, একবার কষ্ট পাই। এইসব কষ্টের কথা আমি কেউ রে কই না, কইতাম পারি না, কেউ রে কইতাম পারি না। কইয়া কি হইব? আমার কষ্ট আমারই থাক, কইয়া কি হইব? তামিনা শিল্পী অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিয়েই যাচ্ছে। আচ্ছা, আমরা বোধহয় সময়ের শেষ দিকে চলে এসেছি। তারপরও আরেকটা দীর্ঘ কবিতা আমি পড়ব, কারণ আমার এই কবিতার নাম শৈশবের খোঁজে। এই তোমরা কারা?
কোচর ভরে কোড়াও আম ঝড়ের দিনে আমার বাড়ির কবিতায় ঢুকে পড়লে কারা তোমরা? ওদের দেখছি না কেন? ওই যে ওরা ওরা সব কোথায়? ঝুলন, দেবী, নাজমা, শাহিন, হোসনা, বেগম, এরা সব কোথায়? শিশুকাল রঙিন করা আমার সেই খালা, আম ভর্তা করে এক প্লেটে কাড়াকাড়ি করে খাওয়া, সেখান থেকে লুকিয়ে একটুখানি সরিয়ে ফেলে খালা আমার জন্যে। খালার এই নির্দোষ অন্যায় করতে হতো আমার জন্যে। খাওয়া ফেলে তাকিয়ে থাকি গাছের দিকে, আকাশের দিকে। আবার ঝড় হবে কিনা, ততক্ষণে মরিচের ঝাল মুখে নিয়ে শীষ দেয় ওরা। আজ তোমরা আম করো কারা? শুনেছি দেবী চলে গেছে অন্য ভুবনে। ঝুলন, বেগম, হোসনা সংসার নিয়ে ভীষণ হিমশিম। ঘুড়ি ওড়ানো মাঠে সেই ছেলেরা আজ শক্ত হাতে ধরেছে জীবনের নাটাই। পাক দেয়া সময়ে এই ঝড়ের দিনে বৃষ্টি ভেজা মাটিতে আম কুড়োতে এসে আবিষ্কার করি দৃশ্য বদল হতে হতে আমি আজ অনেক দূরে। কে যেন শৈশব চুরি করে নিয়ে গেছে আমার। এই আম ঝরা উঠোন আমার কেউ না। বয়সী পাহাড়ের ভাঁজে কোথাও হারিয়ে গেছি আমি। তারপর এই মহামারী চলছে, সেই মহামারীর জন্য আমি একটা কবিতা পড়ার লোভ সামলাতে পারছি না। এই করোনায় আমরা অনেক প্রিয়জন হারিয়েছি, অনেক আপনজনের মৃত্যু দেখেছি চোখে, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমার এটাই শেষ কবিতা, এটা পড়ে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবারে কবিতার নাম করোনা যোদ্ধাদের বলছি, করোনা যোদ্ধাদের জন্যে বলছি। তাকে খুব বেশি কিছু দিতে হবে এমন কোনো দাবি করছি না ওদের জন্যে। ওরা নিজেও আশা করে না বেশি কিছু, কিন্তু তার প্রাপ্যটুকু তো দিন। একদিন গ্রাম ছেড়ে শহরে আসার সময় বাবা বলেছিল, অসৎ হবি না কখনো, কর্তব্যে অবহেলা করবে না জেনে শুনে। সেই কথাগুলো অমোঘ বাণী ভেবে শত প্রলোভন দূরে ঠেলে কষ্ট সয়ে নিজের বিশ্বাসে থেকেছে অবিচল। ছেলের আবদারে বলেছে, সামনের বৈশাখে তোকে নিয়ে ঠিক মেলায় যাব। স্ত্রীকে বলেছে, এটুকু দিয়ে চালিয়ে নাও মাসের আর কটা দিন। বাবা মাকে বলেছে, এবার ঈদে আসা হবে না। লকডাউন উঠে গেলেও অনেক কাজ। কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে সচেতনতার অভাবে, অসুখ চিনতে না পারায়। আর চিকিৎসা তো নেই যে সেবা নেবে। লাশ পড়ে থাকে, কেউ ছোঁয় না, কিন্তু পুলিশ সে লাশ দাফন করেছে। ডাক্তার সে লাশ ছুঁয়েছে, সাংবাদিক সে রোগীর খবর নিয়েছে, আরো অনেক মানব প্রেমী দিয়েছে সাহস, সেবা, সঙ্গ। একে একে লাশের বহরে ওরা অনেকেই যোগ দিয়েছে। আমি তাদের পরিবারের কথা বলছি, যারা এই কাজে এখনো নিয়োজিত থেকে মানুষকে অভয় দিয়ে যাচ্ছে এই অতিমারী কালে। আমি তাদের কথা বলছি। খুব বেশি কিছু নয়, শুধু প্রাপ্যটুকু, যা তার পাবার কথা ছিল কিন্তু পায়নি। যেটুকু পেলে সে খুব খুশি হবে, সেটুকুই দিন। কোনো অজ্ঞাত কারণে বঞ্চিত হয়েছে সে তার প্রাপ্তি থেকে। হয়তো সে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, হয়তো সে হতাশ হয়েছে, হয়তো সে না পেয়ে অবশেষে নিজেকে খুব অযোগ্য ভাবতে শিখেছে। হয়তো স্ত্রী, সন্তান, বাবার সামনে কষ্টের লজ্জায় বলতে পারেনি কিছু, তবু বাঁচার অবলম্বনটুকু ধরে রেখেছে সততায়। ছোট হতে হতে এক সময় শুধু পালানোর জন্যে স্রষ্টার কাছে হাত তুলেছে।
কে জানে বৈষম্যের নালিশ পৌঁছে গেছে কিনা এই ভীষণ কঠিন মহামারীর কাছে, মৃত্যুর কাছে। আয়ু কেউ নিতে পারে না, কেউ দিতে পারে না, কিন্তু একটু সুনজর তো দেয়া যায়। চারদিকের চাটুকারদের ব্যূহ ভেঙে বের হয়ে আসুন, দেখুন ওরা নিজেদের স্বার্থে খোঁজ নিলেই জানবেন কত কি লুকিয়ে রেখেছে আপনার কাছে। এইসব জীবন সৈনিকদের খুশি করতে খুব বেশি কিছু নেই প্রয়োজন, শুধু শ্রমের মূল্যায়নটুকু হোক। এরাই আপনার হাত, আপনার চোখ, আপনি তাদের দেখুন, ভালো রাখুন। কেউ পিছু হটেনি ভয়ে তো বলছি না, ভয়ে বিনাশ্রমে ওরা চায় না কিছুই, তবু বেশি কিছু দিতে হবে না। শুধু পরিবার নিয়ে সম্মানজনক একটা জীবন চালিয়ে যাবার সহযোগিতা এইটুকু আপনি করতেই পারেন। এইটুকুই আমার দাবি, আবদার। অনেক ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে ছিলেন, প্রতিভা প্রকাশের সঙ্গে ছিলেন, প্রতিভা প্রকাশের সঙ্গে থাকবেন। মঈনকে স্পেশাল ধন্যবাদ আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্যে। আর প্রতিভা প্রকাশের কাছে আমি কৃতজ্ঞ। সব সময় আমাকে অনেক ভালোবাসা দিয়েছে প্রতিভা প্রকাশ। আমি সব সময় প্রতিভা প্রকাশকে আপন মনে করি। আর সাথে যারা এই প্রতিভা প্রকাশের সাথে যুক্ত আছেন সবাই আমরা আপন, একজনের আরেকজন খুব স্বজন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।